আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় রূপান্তরের জন্য বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের রায় আগামী ২০ নভেম্বর। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, সন্দেহভাজন কাউকে দেখার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল। চট্টগ্রামের আসাদগঞ্জের শুটকির পাইকারি বাজারে প্রতিদিন হাত বদল হয় শত কোটি টাকার সামুদ্রিক শুটকি। ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30 শুরু। জলবায়ু সংকটের জেরে এক দশকে ২৫ কোটি মানুষ বাস্তুচ্যুত, জাতিসংঘের প্রতিবেদন। এবং সিলেটে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির কার্যক্রমের গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর শীর্ষক উপস্থাপনার পর প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। উপস্থাপনাটি পেশ করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসুদ। তিনি বিএনসিসির বর্তমান কাঠামো, তরুণ কর্মশক্তি উন্নয়ন কাঠামো, জাতীয় যুব কর্ম পরিকল্পনা, জনবল নিয়োগ, বাজেট, চ্যালেঞ্জ এবং সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরেন। ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসুদ জানান, বর্তমানে বিএনসিসির আওতায় ৫৬১টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এর শাখা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, বিএনসিসিতে যোগদানের বয়সসীমা ১৭ থেকে ১৮ বছর। ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট প্রশিক্ষণ দেওয়াই বিএনসিসির লক্ষ্য। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বিএনসিসির দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, গুণগত প্রশিক্ষণ ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রফেসর ইউনূস আত্মমর্যাদা, শৃঙ্খলা ও অন্তর্ভুক্তিকে বিএনসিসির মূল মূল্যবোধ হিসেবে গুরুত্ব দেন। তিনি বলেন, বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা। ক্যাডেটদের জন্য এমন একটি সনদ প্রদান ব্যবস্থা থাকতে হবে যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানকে সহায়তা করবে। পাশাপাশি তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি করতে হবে। সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান উপস্থিত ছিলেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষে আগামী ২০ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের ২০১১ সালের রায় রিভিউ চেয়ে গত বছরের ২৭ আগস্ট প্রথম আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফাইল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জুবাইরুল হক
ভূঁইয়া ও জাহরার রহমান। এই 5 বিশিষ্ট নাগরিকের আবেদনের পর রায় পুনর্বিবেচনার চেয়ে 2024 সালের 16 অক্টোবর পৃথকভাবে আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 23 অক্টোবর আবেদন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 10 দিনের শুনানি শেষে ঐতিহাসিক এই মামলার রায় ঘোষণার দিন ঠিক করে দেশের সর্বোচ্চ আদালত। এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। এরই মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি রেস্টোর হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট রেস্টোর হবে এবং আমরা সকলেই ইলেকশন আনসার্টেনিটিকে পিছিয়ে ফেলে একটা স্টেবল ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ গ্রো করবে। দিস ইজ আওয়ার এক্সপেকটেশন। সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক। সবার ভিত্তির মূল জায়গাটা হলো এই সরকার বিপ্লব উত্তর একটি সরকার। এই সরকারে যারা আছেন তারা বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে। বিপ্লবীরা যে আকাঙ্ক্ষা করেছিলেন, বিপ্লবীরা যে কারণে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই সরকার সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে নিরন্তর সংগ্রাম এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। সন্দেহভাজন কাউকে দেখার সাথে সাথেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। সন্ত্রাসী কর্মকাণ্ডে কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এলাকা ভিত্তিক সন্দেহভাজন কাউকে মনে হলে পুলিশের কাছে তথ্য জানাতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ আছে জানিয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা আরও বেগবান করা হচ্ছে। ইসে হয়েছে একটা প্রকাশ্যে গুলি হয়েছে একটা গতকালকে এবং কয়েকদিন আগে হয়েছে হলো চিটগঙ্গে প্রকাশ্যে গুলি হয়েছে। এই ঘটনাগুলি যেহেতু দুইটা সন্ত্রাসী দলের ভিতরে হয়েছে, তো বাট এটা মোটামুটি আমরা ইসেরটা তো মনে তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি। বাসে যে আগুন, এটা তো সত্যি কথা যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলির যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে। আর একটা জিনিস হলো রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এ আজ এই মামলার 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই দিন ধার্য করা হয়। 2 জন জব্দ তালিকার সাক্ষী সহ একজন নার্সের জবানবন্দি আজ ট্রাইব্যুনালে গ্রহণ করা হয়। তারা হলেন পুলিশের এএসআই বাইজিদ খান ও এসআই মোহাম্মদ শাহিন মিয়া এবং ফোকাস স্পেশালাইজড হাসপাতালের নার্স লিঙ্কন মাঝি। এই মামলার 5 আসামির মধ্যে একজন গ্রেফতার রয়েছে, বাকিরা পলাতক। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় নির্ধারণের দিনকে ঘিরে কোনো চাপে নেই প্রসিকিউশন।
নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হবে। কবে রায় হবে এটা আমরা 13 তারিখেই জানতে পারবো। আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনালের প্রসিডিংস, ট্রাইব্যুনালের জাজমেন্ট বা ট্রাইব্যুনালের অন্যান্য বিষয়গুলো ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখা, আমরা সেগুলো দেখছি। সব কিছুই স্বাভাবিকভাবে চলছে, আমাদের কোনো ধরনের চাপ নাই। রায়ের তারিখ আসলে রায় হবে, এভাবেই ট্রাইব্যুনাল স্বাভাবিক গতিতেই চলছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে আজ 11তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছির এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আজ এই মামলার 13তম সাক্ষী প্রত্যক্ষদর্শী ইমরান আহমেদ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে 11 দিনে মামলাটির 62 জন সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হলো। গত 28 আগস্ট শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ। এই মামলার 30 আসামির 6 জন গ্রেফতার রয়েছে, বাকি 24 আসামি পলাতক। সকালে 2টি মামলায় গ্রেফতার থাকা 7 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, গতকাল রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় উল্লিখিত প্রস্তাবটি গৃহীত হয়। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত 17 অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই। সম্প্রতি কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। 80% কাজ শেষ, দৃশ্যমান পরিকাঠামো। চীনের সহযোগিতায় তৈরি এই স্থাপনাটি বাংলাদেশের সমুদ্র গবেষণা, ব্লু ইকোনমি ও দুর্যোগ পূর্বাভাসে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। 2300 একর জুড়ে বিস্তৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জ্ঞানচর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বহু গুণী ব্যক্তিত্বের পদচারণায় সমৃদ্ধ এই শিক্ষাঙ্গন। এবার সবুজে ঘেরা এই বিশ্ববিদ্যালয়টিতে যুক্ত হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম। সমুদ্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির সহযোগিতায় প্রায় 70 কোটি টাকায় গড়ে উঠছে এই স্টেশন। আমাদের সাবজেক্ট রিলেটেড যে সকল বিষয়বস্তু রয়েছে এটার জন্য বাস্তবিক ব্যবহারিক অর্থে যে সকল তথ্যগুলো প্রয়োজন সেটা আমরা এখন হাতের নাগালে ওশান গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট থেকে পাবো। আমাদের বিশ্ববিদ্যালয়কে বলা হয় বিশ্ববিদ্যালয়ের রানী। সেখানে এমন একটা ওশান স্যাটেলাইট হচ্ছে যেটা গ্লোবালি আমাদের বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে এবং ওভারঅল আমাদের শিক্ষার মান খুব ভালো হবে। চীনা প্রতিষ্ঠান দিচ্ছে 60 কোটি টাকার কারিগরি সহায়তা আর বাকি ব্যয় বহন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ২৬ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিক্ষক মহলের প্রত্যাশা আগামী কয়েক মাসের মধ্যেই উদ্বোধন করা সম্ভব হবে এটি, যার মাধ্যমে নদী গবেষণায় যেমন ভূমিকা রাখবে ঠিক তেমনিভাবে বিশ্ববিদ্যালয়টির স্বতন্ত্র পরিচয় তুলে ধরতেও বেশ সহায়ক হবে এটি। বর্তমানে শিক্ষক হিসাবে আমি অবশ্যই গর্ববোধ করি, দিক থেকে আমরা লাভবান হব এবং আমাদের যে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে আমরা অনেক কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি এই প্রজেক্টের সুবিধা আমরা পুরো বাংলাদেশে, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পুরো বাংলাদেশের জনগণে আমরা পাবো। এটি চালু হলে চীন ও যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট থেকে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে 10 থেকে 15 মিনিটে, যেখানে আগে সময় লাগত 20 থেকে 30 ঘন্টা। এর ফলে দ্রুত সাইক্লোন পূর্বাভাস, উপকূলীয় বন্যা মডেলিং ও জলবায়ু বিশ্লেষণ সম্ভব হবে। আমাদের বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় যে জায়গাটা উন্নয়নের জন্য সেটা হচ্ছে আমাদের সমুদ্র। এখানে সবচেয়ে বড় যে বাধা আমাদের কাছে এই গবেষণায় এবং শিক্ষায় সামনে এসছে সেটা হচ্ছে যে অবজারভেশন আলোচনা করা, অর্থাৎ এই সমুদ্রকে অবজার্ভ করার মতো, সমুদ্র থেকে সরাসরি তথ্যপত্র কালেক্ট করার মতো কোনো মিনস কিন্তু এখন পর্যন্ত জাতীয়ভাবে অথবা ইনস্টিটিউশনালি কিন্তু আমরা কেউ ডেভেলপ করতে পারিনি। তো যার কারণে আমি দীর্ঘদিন ধরে আমার এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার জন্য আসলে আমার একটা চিন্তা ছিল যে গবেষণা নিয়ে সবাই ব্যস্ত, আমি ব্যস্ত হচ্ছি গবেষণার পথটাকে কিভাবে উন্মুক্ত করা যায় অথবা সক্ষমতাটাকে কিভাবে বৃদ্ধি করা যায়। স্টেশনটিতে থাকবে ডাটা প্রসেসিং সেন্টার, ফ্রিকোয়েন্সি রিসিভিং সিস্টেম ও আধুনিক ল্যাব। এর মাধ্যমে সংগ্রহ করা যাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, লবণাক্ত গতি ও ক্লোরোফিল ঘনত্বের তথ্য, যা ব্লু ইকোনমি ও তেল গ্যাস অনুসন্ধানেও বেশ সহায়ক হবে। এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের কম্পিটিটর ছিল আর অনেকগুলো দেশ। আমরা তখন প্রফেসর মুসলিউদ্দিন মুন্না সহ আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার স্যার এবং আমরা চায়না ভিজিট করে টোটাল প্রকল্পটা আমরা দেখি। দেখার পরে আমরা প্র্যাকটিক্যালি এই ধরনের গ্রাউন্ড স্টেশন চায়না যেগুলো আছে সেগুলো ভিজিট করার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রকল্পটা আমরা নিতে পারি। তখন কম্পিটিশন হয় যে এই প্রস্তাবটা চায়নার সাথে আমাদের কথা হয় আলাদাভাবে, যে বাংলাদেশের টিম, অন্য দেশের টিম, তারা আলাদাভাবে কথা বলার পরে চায়নার সাথে আসলে এগ্রিমেন্টটা হয় আমাদের। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কেবল একটি গবেষণা স্থাপনা নয়, এটি বাংলাদেশের সমুদ্র বিজ্ঞান গবেষণায় স্বনির্ভরতার নতুন দ্বার উন্মোচন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ ব্লু ইকোনমি ও দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থায় আনবে এক নতুন বৈপ্লবিক পরিবর্তন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা। রসনা বিলাসী চট্টগ্রাম অঞ্চলের মানুষের খাদ্য তালিকার একটি উপাদেয় পণ্য সামুদ্রিক মাছের শুটকি, যা এই অঞ্চলের মানুষের ঐতিহ্য এবং হাজার বছরের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। শুটকির চাহিদাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের আসাদগঞ্জে গড়ে উঠেছে পাইকারি বাজার, যেখানে প্রতিদিন হাত বদল হয় শত কোটি টাকার শুটকি। আসাদগঞ্জ শুটকি বাজার ঘুরে এসে রিপোর্ট করছেন আতিকুর রহমান। শুটকির ঘ্রাণ অনেকের কাছে হয়তো তীব্র, কিন্তু চট্টগ্রামের মানুষের কাছে এটা ঐতিহ্য, আবেগ আর সংস্কৃতির এক অমূল্য ধারা। এইখানে লুকিয়ে আছে বাংলার এক প্রাচীন শিল্প শুটকি, চট্টগ্রাম বন্দর নগরী। আর এই শহরে ঐতিহ্যকে যারা সগৌরবে বহন করে চলেছে তাদের মধ্যে অন্যতম এই আসাদগঞ্জ শুটকি বাজার। দেশের সর্ববৃহৎ শুটকির আড়ত এটি। রূপচাঁদা, লইট্টা, ছুরি, কোরাল, চিংড়ি, প্রায় 30 ধরনের সামুদ্রিক মাছের শুটকি এইখানে তৈরি হয়। শুটকি পট্টিতে আকার ও মানভেদে দামও হয়ে থাকে ভিন্ন। সবচেয়ে বেশি চাহিদা লইট্টা, ছুরি ও রূপচাঁদার। এক একটা স্বাদ যেন এক এক রাজ্যের গল্প বলে। ছুরি শুটকি যদি বেশি ভালো হয়, বড় হয়, মানে 2000, 2100, 1850 টাকা। ছোট সাইজের আছে 600 টাকা আছে, 500 টাকা আছে, 800 টাকা আছে। যেমন চট্টগ্রামের মাছের ভিতরে আপনার টেকনাফের মাছ আছে, ওগুলা 1600 টাকা, 1800 টাকা, 2000, 2200 টাকা পর্যন্ত দাম আছে। আবার নর্মালের ভিতরে আছে, মিষ্টির ভিতরে 300, 350, 700 টাকা। আবার লবণ দেওয়া কিছু মাল আছে, ওগুলো 250, 300 টাকা। এবং বার্মার যে লুট্টা মাছ, যেগুলি সবচেয়ে ভালো কোয়ালিটি বাংলাদেশের ভিতরে এখন বর্তমানে লুট্টা মাছের ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটির লুট্টা মাছ বার্মায়া, এগুলো মনে করেন 1050, 1200, 1400 টাকা পর্যন্ত দাম আছে। তারপর নাইলা মাছ আছে মনে করেন 500, 520 টাকা এখন পাইকারি চলে। খুচরা বিক্রি করলে এগুলো 700 টাকার মধ্যে বিক্রি করবে। মিডিয়াম সাইজের শুটকিগুলো আপনার 700, 800। আর হাঙ্গর মাছ দেখলাম, এগুলো মনে করেন
মিডিয়ামগুলো আপনার 800-900, আর এর চেয়ে বেশি 1400-1300 এরকম আর কি। মাছের দাম মোটামুটি মনে করেন শুটকির দাম, আর আমরা আছি হাঙর মাছের জন্য, মাছের দাম মোটামুটি আছে ভালো। এখানে যা নিয়ে যায় ওখানে মোটামুটি লাভ হয় আর কি এরকম। প্রতিদিন এইখানে কোটি টাকার লেনদেন হয়। দেশের বিভিন্ন জেলার পাইকারি ক্রেতারা এখানে ভিড় করেন। মান ও আকার ভেদে দামের ফারাক হয় 1000 টাকা। এখানে তো প্রায় 20-25 আইটেমের মাছ আছে, যেমন ছুরি, চাঁদা, লাক্কা, কোরাল, দলসা, বুলো, চিংড়ি, এগুলো আর কি। এটা থেকে মনে করেন ভালো মাল যেগুলো ফ্যাট কাটা মাছ, এটা তো 1300-14, আর তার চেয়ে একটু ক্লাস আছে এগুলো তো 1200 টাকা, তার চেয়ে নিম্ন শ্রেণী আছে 600-700 টাকা। ছুরি মাছের বাজারটা এখন মোটামুটি খুবই ভালো, অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো। কেননা অন্যান্য বছর এই দিনে ছুরি মাছের বাজার ছিল 2100 টাকা, ওই মাছের বাজার বর্তমান বাজার হলো 1500-1600 টাকা, এবং নর্মালগুলো 1200, 1300, 1100 টাকা এইভাবে চলতেছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে চাহিদার তুলনায় সমুদ্রে জেলেরা মাছ না পাওয়ায় গত বছরের চেয়ে এবছর মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এই বছর আরও বাড়ি গেছে, গত বছর মাছ কম ছিল তো সাগরে কাঁচা মাছ কম পড়ছে, কম পড়ার পরে বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করছে। মিয়ানমার আগে স্থলবন্দর দিয়ে আসতে হতো, টেকনাফ দিয়ে আসতো, এখন স্থলবন্দর দিয়ে আসতে পারে না, এগুলি ইম্পোর্ট করে পোর্ট দিয়ে, চট্টগ্রাম পোর্ট দিয়ে আসে। এগুলির ট্যাক্স বেশি নেই, 180 টাকা ট্যাক্স নেই 1 কেজি মাছের উপর। তারপরে দিই এই পাকিস্তান থেকে আসে, এগুলিতে ডিইটি বেশি, প্লাস এদের কস্টিং বেশি। স্বাভাবিক পর্যায়ে নিতে গেলে আপনার আসলে সাগরে মাছ পড়তে হবে বেশা বেশি। দামটা যদি কাঁচা মাছের কম থাকে তাহলে শুটকি মাছের কস্টিংটা কম পড়বে, তারপরে একটা স্বাভাবিক নিয়মে আসবে জেরি। নইলে ওখানে যদি দাম বেশি হয় এখানে তো আর কম মাছ কস্টিং কম পড়বে না, স্বাভাবিক পর্যায়ে আসবে না। শত বছর ধরে শুটকি এ অঞ্চলের মানুষের রুটি রুজির যোগান দিয়েই চলেছে। শুটকির ঘ্রাণ আর স্বাদ যতদিন থাকবে এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবে চট্টগ্রামকে। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ব্রাজিলের বেলোমে শহরে সোমবার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30। এবারের সম্মেলনে যোগ দিয়েছেন 194 দেশের 42,000-এরও বেশি প্রতিনিধি। আমাজন অঞ্চলে এই আয়োজনের পক্ষে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাজনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চান, কারণ কয়লা, তেল আর গ্যাস পোড়ানোর মধ্য দিয়ে ক্রমে এই অঞ্চলের বৈশিষ্ট্য বদলে ফেলা হচ্ছে। আরও থাকছে সীমা শারমিনের প্রতিবেদনে। সোমবার COP30 সম্মেলন শুরুর ঠিক আগে জলবায়ুর সংকটের ভয়াবহতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। তাতে বলা হয়েছে, জলবায়ু সংকটের জেরে গত 1 দশকে 25 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জলবায়ু সংকটের কারণে মানুষের বাস্তুচ্যুত হওয়া নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। প্রতিবেদন অনুযায়ী 10 বছর 25 কোটি হিসেবে প্রতিদিন বাস্তুচ্যুত হয়েছে প্রায় 70,000 মানুষ। এই বিপুল সংখ্যক মানুষের ঘরবাড়ি ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিতে COP30 প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে UNHCR। নো এসকেপ টু দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, ঝড়, খরা ও তীব্র তাপমাত্রার মতো আবহাওয়া পরিস্থিতির কারণে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ও সংঘাত বাড়ছে। পাশাপাশি ধীরে ধীরে আঘাত হানা বিভিন্ন দুর্যোগ, যেমন বন উজাড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বাস্তুসংস্থান ধ্বংস, খাবার ও পানির নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন চলবে 21 নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের দায়িত্বে রয়েছেন ব্রাজিলের কূটনীতিক আন্দ্রে কোরেরা দো লাগো। সম্মেলন ঘিরে নানা আশাবাদ থাকলেও শুরুর দিনে শঙ্কার একটি কথা শুনিয়েছেন তিনি। কোরেরা বলেছেন, জলবায়ু সংকটের জন্য দায়ী ধনী দেশগুলোই। এই সংকট নিরসনের লড়াইয়ে আগ্রহ হারিয়েছে। তবে এবারের সম্মেলনে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলনকারী ও দ্বিতীয় দূষণকারী দেশ যুক্তরাষ্ট্রের না থাকাটা বেশ গুরুত্ব পাচ্ছে।
তবে না থেকেও যেন যুক্তরাষ্ট্রের উপস্থিতি রয়েই গেছে। সম্মেলন মঞ্চে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকতে পারেন। তারা নিজস্ব জলবায়ু ভাবনা ও বিশ্বব্যাপী প্রচেষ্টার সঙ্গে নিজেদের সংহতি তুলে ধরবেন। সীমা শারমিন, বিটিভি নিউজ। মার্কিন মধ্যস্থতাকারী জ্যারেড কুশনার গাজার নাজুক যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার, যিনি এই যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সোমবার জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। গাজার অস্থির যুদ্ধবিরতিকে স্থিতিশীল করার লক্ষ্যে এই বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটন ও আঞ্চলিক শক্তিগুলোর চাপে ইসরায়েল 1 মাস আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই যুদ্ধবিরতি আংশিকভাবে 2 বছরের ইসরায়েলি বিমান হামলা বন্ধ করেছে, যা গাজার বহু এলাকা ধ্বংস করে দিয়েছে এবং 69,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল, যার ফলে উপত্যকাটিতে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় 240 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ইসরায়েলি হামলায় আরও 2 ফিলিস্তিনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতিতে স্বাক্ষরের পরও নানান অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে গাজায়, যার মধ্যে 70,000 টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। ভারতের রাজধানীর নয়াদিল্লির লাল কেল্লা এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ঘটনাটির তদন্তে দেশটির সর্বোচ্চ তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে। এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজধানী দিল্লি সহ পুরো দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে। গতকাল সন্ধ্যায় ভয়াবহ এই বিস্ফোরণে 13 জনের মৃত্যু হয়, আহত হয় অনেকেই। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ আদালতের বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে 12 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতাল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, আমরা তদন্ত করছি এটি কী ধরনের বিস্ফোরণ ছিল, এটি এখনও স্পষ্ট নয়। আমাদের ফরেনসিক দলের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে আমরা আরও বিস্তারিত জানাতে পারব। ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশ পথের কাছে বিস্ফোরণটি ঘটে, যেখানে সাধারণত বিপুল সংখ্যক বিচার প্রার্থীর ভিড় থাকে। আহতদের মধ্যে আইনজীবীরাও রয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর কাছেরই আদালত ভবন খালি করে দেয়া হয়। ভবনের পেছনের দরজা দিয়ে ভেতরে যারা ছিলেন তাদের সরিয়ে নেওয়া হয় এবং আদালতের কার্যক্রম স্থগিত করা হয়। এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। উদ্ধারকারী দল এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিহত এবং আহতদের হাসপাতালে স্থানান্তর করে। সিরিয়ার উপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা আগামী 180 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এর আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে অংশ নেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সিরিয়ার সঙ্গে তিক্ত সম্পর্কের বরফ গলাতে শুরু করেছেন ট্রাম্প। সিরিয়ার স্বাধীনতার পর এটি কোনো সিরিয়ান প্রেসিডেন্টের প্রথম যুক্তরাষ্ট্র সফর। বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। একসময় যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের শত্রু, আজ তিনি হয়ে উঠেছেন পরম মিত্র। অথচ কয়েক বছর আগেও এই দৃশ্য ছিল অকল্পনীয়। 1946 সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনো সিরীয় রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফরে গেলেন। সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেগুলোকে কিভাবে আরও জোরদার ও উন্নত করা যায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে।
রয়টার্স জানিয়েছে দীর্ঘদিনের স্বৈরাচারী নেতা বাশার আল আসাদকে উৎখাতকারী বিদ্রোহী নেতা থেকে সিরিয়ার শাসনভার নেয়া সারার জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি বিশ্বজুড়ে ভ্রমণ করে নিজেকে একজন মধ্যপন্থী নেতা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন, যিনি তার যুদ্ধবিধ্বস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং কয়েক দশকের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসানও ঘটাতে চান। ওয়াশিংটনে সারার সফরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল কঠোরতম মার্কিন নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে রাজি করা। ট্রাম্পের সঙ্গে তিনি বৈঠক করার সময় মার্কিন ট্রেজারি বিভাগ তথাকথিত সিজার আইন অনুসারে নিষেধাজ্ঞাগুলো কার্যকর করার স্থগিতাদেশের মেয়াদ 180 দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেয়। তবে কেবল মার্কিন কংগ্রেসই সেগুলো সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে পারে। আহমেদ আল সারা একজন সাবেক আল কায়দা কমান্ডার ছিলেন, যাকে কিছুদিন আগেও ওয়াশিংটন বিদেশি সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। একসময় সারাকে ধরিয়ে দিতে পারলে $10 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত যে ধুমধাম করা হয় তা ছাড়াই সোমবার ওয়াশিংটনে এসে পৌঁছান সিরিয়ার প্রেসিডেন্ট সারা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সারাকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রশংসা করেন এবং তার প্রতি আস্থা জানান। I've had an agreement with him. He's a very strong leader. He comes from a very tough place and he's a tough guy. I liked him. I get along with him. The new president of Syria. And we'll do everything we can to make Syria successful because that's part of the Middle East. একসময় হায়াত তাহারির আল শামের সঙ্গে যুক্ত থাকা সাবেক বিদ্রোহী নেতা সারা এখন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা চাইছেন। বিশ্বব্যাংক অনুমান করছে পুনর্গঠনে প্রয়োজন হবে প্রায় $216 বিলিয়ন। যুক্তরাষ্ট্র মনে করে 14 বছরের বিধ্বংসী গৃহযুদ্ধ শেষে সিরিয়াকে ফের ভাঙন থেকে রক্ষার সবচেয়ে বড় সুযোগ তার হাতেই রয়েছে। তাই ওয়াশিংটনের কূটনৈতিক হিসেব এখন একেবারে নতুন পথে, যেখানে সাবেক শত্রুকেই সম্ভাব্য মিত্র হিসেবে দেখা হচ্ছে। আল সারাই এখন সিরিয়ার স্থিতিশীলতার সর্বশেষ আশার প্রতীক, কারণ সিরিয়া স্থিতিশীল হলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভারসাম্য রক্ষা সহজ হবে বলে মনে করা হচ্ছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। তবে আজ সার্বিক মূল্যসূচক কমে গেলেও সিএসই 30-এর সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,738.83, যা গতকালের চেয়ে শতকরা 1.03 কম। অপরদিকে সিএসই 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,347.37, যা গতকালের চেয়ে শতকরা 0.16 বেশি। আজ 144টি কোম্পানির 27,98,863টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 26,34,47,000 টাকারও বেশি। এর মধ্যে 63টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 68টির কমেছে এবং 13টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 3 এবং সূর্যাস্ত 5টা 10। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে সকাল 6টা 10, জোয়ার দুপুর 12টা 49 এবং পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যা 7টা 4।